জীবন অনেক সময় লাগে যেরকম হওয়া উচিত তার চেয়ে অনেক ভারী মনে হয়। প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কথা, প্রতিটা দৃষ্টি যেন অপ্রয়োজনীয় একটা বোঝা বহন করছে। আমরা আমাদের দিনগুলো কাটাই এই বিশ্বাস নিয়ে যে পৃথিবী সব কিছু গুণে রাখছে, আমাদের মূল্যায়ন করছে, আমাদের ব্যর্থতাগুলো লিপিবদ্ধ করছে, আমাদের সফলতায় হাততালি দিচ্ছে। কিন্তু স্টোয়িক দার্শনিকরা বলে যে ব্রহ্মাণ্ড কোনোভাবেই আমাদের ব্যাপারে আগ্রহী নয়। আমাদের শক্তি কোনো ঘটনাকে নিয়ন্ত্রণে রাখার মধ্যে নয়, বরং নিজের প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করার মধ্যেই। স্পষ্টতা, সাহস আর নৈতিকতার মাধ্যমে আসা স্বাধীনতা প্রতিটা মুহূর্তকে করে তোলে উপলব্ধি আর উপস্থিত থাকার একটা সুযোগ। আমাদের জীবনের অনেকটা সময় কড়া গুরুত্ব আর চাপের ভেতর দিয়ে যায়। সেই জোর জবরদস্তি থেকে একটু দূরে সরে আসতে একটা নিস্তব্ধ শক্তি থাকে। আমাদের বিচার বুদ্ধি খতিয়ে দেখে আর যা সত্যিই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে সেটা চিনে নিয়ে আমরা পৃথিবীর সঙ্গে অনেক হালকাভাবে মিশতে পারি। জীবন থেকে পারফেকশন প্রত্যাশা করে না, এটা চাই শুধু সততা, মনোযোগ আর ধৈর্য। যত বেশি আমরা এই ভাবধারা অনুশীলন করব, ততই বুঝতে পারব যে অর্থ খোঁজার কিছু নেই। সেটা আসলে ইন্টেগ্রিটি, সচেতনতা আর উদ্দেশ্য নিয়ে জীবনের মধ্যেই ধীরে ধীরে খুলে আসে। প্রতিদিন আমাদের সামনে একটা চয়েস থাকে, সচেতনভাবে কাজ করা নাকি উদ্বেগ, আশা আর কল্পনায় ভাসতে থাকা। স্টোইসিজম শেখায় যে আসল লড়াইটা আমাদের নিজের মনের ভেতরেই। যখন আমরা মনোযোগ দিয়ে পরিস্থিতি দেখি, ছুঁড়ে ফেলে না ধরে রাখি, তখন এমন একটা স্থিরতা পাই যা কোনো বাহ্যিক ঘটনাই নাড়াতে পারে না। ভয় বা বিচারভাবের বোঝা যখন কমে, তখন মুহূর্তগুলো তাদের গভীরতা খুলে দেখায়। জীবনের সাধারণ প্রবাহেই স্পষ্টতা, উপলব্ধি আর নীরব আনন্দ থাকে। যারা সেটা খুঁজে নিতে চায় তাদের জন্য জীবন একটা মঞ্চ, যেখানে আমরা নিজেরা উঠে খেলি। একটা মঞ্চ যেখানে অদৃশ্য স্ক্রিপ্ট লেখা থাকে, কিছু চাপায় সমাজ, কিছু কল্পনা আমাদের নিজের মস্তিষ্ক। ঘুম থেকে ওঠার সাথে সাথেই চিন্তাগুলো শুরু হয় বিরামহীন মন্তব্য করতে। আজ অন্যরা আমার ব্যাপারে কি ভাববে? গতকাল আমি ঠিকমতো পারফর্ম করেছি তো? আমার চেষ্টা আসলে কোনো মূল্য রাখবে কি? এক একটা চিন্তা আরেকটার উপর জমে গিয়ে আমাদের বাস্তবতার চারপাশে অদৃশ্য দেয়াল গড়তে থাকে। কিন্তু এই গল্পগুলো যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন, আসলে পুরোপুরি মানসিক সৃষ্টি। এগুলো শুধু তখনই থাকে যখন আমরা তাদের মনোযোগ, বিশ্বাস আর শক্তি দেই। দেখো তো, তাদেরকে ভাবো যেন মেঘগুলো, যা সচেতনতার বিশাল আকাশে ভেসে বেড়াচ্ছে। দেখো কেমন তারা বদলায়, আকার পরিবর্তন করে আর শেষে গলে যায়। ছায়া পড়তে পারে, কিন্তু আকাশ নিজে অপরিবর্তিত থাকে। আমরা যেসব গল্পগুলোর সঙ্গে আটকে থাকি, সফলতা, স্বীকৃতি, অনুমোদন, সেগুলো কেবল তখনই অর্থ পায় যখন আমরা জোর করে নিজেদের মূল্যায়নের মাধ্যম হিসেবে ধরে নিই। আটকে থাকা উদ্বেগ বাড়ায়, মন গুরুত্বকে বেঁচে থাকার সঙ্গে যুক্ত করে। হঠাৎ করে প্রতিটা মন্তব্য, প্রতিটি এড়িয়ে যাওয়া সুযোগ যেন একটা রায় হয়ে দাঁড়ায়। মার্কাস অরেলিয়াস আমাদের মনে করিয়ে দেন, যদি বাইরের কোনো কিছুর কারণে তোমার মানসিক চাপ হয়, তাহলে বেদনা কোনো জিনিসের কারণে হয় না, বরং সেটা তোমার সেই জিনিসটার মূল্যায়নের কারণে হয়। আর এটা তুমি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারো। অসহায়তা পরিস্থিতি দ্বারা বাধ্যতামূলক নয়, এটা আমাদের অভ্যাসে বারবার বলার গল্প আর বিচার থেকে ভিতর থেকে তৈরি হয়। এটা বুঝে ওঠাই মুক্তির প্রথম ধাপ, সেই মুহূর্ত যখন মন তার নিজের বাধ্যবাধকতা থেকে মুক্ত হতে শুরু করে। একবার যখন আমরা এই গল্পগুলো লক্ষ্য করি, তখন একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটে। উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মধ্যে একটা ফাঁক খুলতে শুরু করে। আমরা আর স্বয়ংক্রিয়ভাবে বাধা পড়ি না। গল্পগুজব কিছু একটা অবশ্যই বোঝাতে হবে, ব্যাখ্যা করতে হবে বা প্রমাণ করতে হবে, এই অদম্য চাপ কমে যায়, কারণ এসব ভাবনার কাল্পনিক গুরুত্ব শেষ হয়ে যায়। উদ্বেগ অনেক সময় ঘটে না কোনো ঘটনার কারণে, বরং হয় আগাম ধারণা, ভবিষ্যৎবাণী বা বিচার ভয়ের কারণে, আর সেটা ধীরে ধীরে কমে আসে। প্রতিটা কল্পিত বিপর্যয়, প্রতিটা মনের মধ্যে ব্যর্থতার অভিনয়, দেখা যায় যে এটা একেবারেই অপ্রয়োজনীয় শক্তি ব্যয়। সেই শক্তি এখন কাজে লাগানো যায় সচেতনভাবে বাস্তবতার সঙ্গে যুক্ত হতে, মনোযোগ দিয়ে কাজ করতে আর নিজের মধ্যে ভালো গুণাবলী গড়ে তুলতে। সেনেকা বলেছেন, আমরা বেশি কষ্ট পাই কল্পনার তুলনায় বাস্তবতার চেয়ে বেশি। বুঝতে পারা যে আমাদের অধিকাংশ কষ্ট আমরা নিজেরাই তৈরি করি, সেটা স্পষ্টতা নিয়ে আসে। আমরা আরও সচেতনভাবে জীবনযাপন করা শুরু করি, ঘটনাগুলোকে ঠিক যেমন তা তেমনই দেখি, অতিরঞ্জিত গুরুত্ব দিয়ে না। ধারণাগুলো পরীক্ষা করে, গল্পগুলোকে প্রশ্ন করে আর তাদের অস্থায়িত্ব লক্ষ্য করে মন হালকা হয়। সিদ্ধান্তগুলো ভয়ের বদলে নীতির সঙ্গে মিলে চলে। কাজগুলো বাধ্যবাধকতা না হয়ে যুক্তির থেকেই ঘটে। সত্যিকার স্বাধীনতার প্রথম স্তর শান্তভাবে কিন্তু গভীরভাবে ফুটে ওঠে, মনের গঠন করে। প্রতিক্রিয়া দেখানোর থেকে প্রতিক্রিয়া করার ক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ। কোনটা আমাদের নিয়ন্ত্রণে আর কোনটা নয়, সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে।
জীবন চলতেই থাকবে, আমরা বাধা দিলেও বা ছেড়ে দিলেও। সূর্য উঠবে, বাতাস বদলাবে আর ঋতুগুলো বদলাবে আমাদের অনুমতি ছাড়াই। কিন্তু আমাদের চিন্তা, সিদ্ধান্ত আর নৈতিকতা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে থাকে। যেগুলো পরিবর্তন করা যায় সেগুলোর ওপর মনোযোগ দিলে আমরা শক্তি সাশ্রয় করি, অযথা উদ্বেগ কমে আর মানসিক জায়গা ফিরে পাই। নিজের ক্ষমতার মধ্যে যা আছে তার সাথে সামঞ্জস্য রেখে চেষ্টা করলে শান্তি আসে, ইচ্ছা শক্তি বাড়ে। এবং কার্যকারিতা, নিয়ন্ত্রণহীন ফলাফলের ভয়ে দুর্বল হয়ে যায়, আর আমরা জোড়াজুড়ি না করে স্পষ্টভাবে জগতের সঙ্গে প্রতিক্রিয়া জানাই। আগে যেসব মুহূর্ত কল্পনায় ভরা, ঝুঁকিতে ভরা থাকত, সেগুলো এখন গুণাবলী অনুশীলন আর সচেতন মনোযোগে সুযোগ হয়ে ওঠে। কাজ, সম্পর্ক আর সিদ্ধান্তগুলো শান্তচিত্তে নেওয়া হয়, আর যেই শক্তি আগে অবশ্যম্ভাবী কিছু প্রতিরোধ করতে যেত, তা এখন অর্থপূর্ণ যোগাযোগের জন্য সাজানো থাকে। উপস্থিতির সঙ্গে আসে গভীরতা। যখন মন আর উদ্বেগ বা প্রত্যাশায় ছিন্নভিন্ন হয় না, তখন জীবন স্পর্শযোগ্য হয়ে ওঠে। এর তাৎক্ষণিকতা, সাধারণ মুহূর্তগুলো, হাঁটা, শোনা, দেখা, স্বাদ নেওয়া, কথা বলা, আগে যা অজানা ছিল সেই রূপের গভীরতা প্রকাশ করে। মনোযোগ চলে আসে যা আছে তার উপর, যা হতে পারে বা হওয়া উচিত সেই ভাবনার বাইরে। মার্কাস অরেলিয়াসের পরামর্শটা মনে পড়ে, নিজেকে বর্তমান সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখো। এই উপস্থিতি উপলব্ধি, অন্তর্দৃষ্টি আর এক ধরনের নীরব সুখ জন্মায়, যা জোর বা বাধ্যবাধকতা থেকে মুক্ত। সম্পর্কগুলো হয়ে ওঠে আসল, কথোপকথন আর ভার মূল্যায়নের পরীক্ষা না। কাজকর্ম আর প্রতিক্রিয়াগুলো প্রকৃতপক্ষে লক্ষ্য করা, সহানুভূতি আর যুক্তি থেকে স্বাভাবিকভাবেই ফ্লো হয়। ভয় বা প্রত্যাশা থেকে মুক্ত সহানুভূতি আরও গভীর হয়। মনোযোগ দিয়ে শোনা শুরু হয়, কথা বলা হয় খোলাখুলি আর সৎভাবেই। সম্পর্ক আর কোনো লেনদেন নয়, বোঝাপড়া আর স্পষ্টতায় ভরা। সাধারণ জিনিসগুলোর গভীরতা দেখা যায় যখন ইচ্ছেমতো মনোযোগ দেওয়া হয়, আর জীবন নিজেই হালকা, সমৃদ্ধ আর আরও প্রাণবন্ত মনে হতে থাকে। এই স্পষ্টতা কাজ আর উদ্দেশ্যেও ছড়িয়ে পড়ে। চেষ্টা আর এখন আর মূল্যমানের মাপকাঠি নয়, বা কোনো পারফরমেন্সের মূল্যায়ন নয়। প্রতিটি কাজ, হোক সেটা সাধারণই কেন, তার একটা গুরুত্ব থাকে, অথবা বিশাল কোনো কিছু। এটা হয়ে ওঠে একটি গুণের অনুশীলন। মার্কাস অরেলিয়াসের শিক্ষা মনে রাখো, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনাগুলোর ওপর নয়। এটা বুঝলেই তুমি শক্তি পাবে। কাজ হয়ে যায় সচেতন মনোযোগ, সততা আর নীতির সঙ্গে সামঞ্জস্যের অনুশীলন। কাজগুলো মনোযোগ আর যত্ন নিয়ে করা হয়, যে কোনো কল্পনায় বানানো বিচার থেকে মুক্ত। এমনকি চ্যালেঞ্জ আর ব্যর্থতাগুলোকেও ধৈর্য, সহনশীলতা আর বুদ্ধিমত্তা গড়ে তোলার সুযোগ হিসেবে দেখা হয়। মন আর বন্দী থাকে না, প্রত্যাশায় থাকে স্পষ্টতা, স্বাধীনতা আর প্রতিটা কাজে একটা উদ্দেশ্যপূর্ণ জড়িত থাকার অনুভূতি। সাফল্য মাপা হয় ভেতর থেকে, নিজের মূল্যবোধ আর সামঞ্জস্য দিয়ে, বাইরের প্রশংসা বা স্বীকৃতিতে নয়। আসলে এই অভ্যাসের ফলে আনন্দ স্বাভাবিকভাবেই আসে। কিছুই জরুরি না মনে করে কাজ করলে, কল্পিত দায়িত্ব আর আসক্তি থেকে দূরে থাকলে আমরা অদ্ভুতভাবে জীবনের প্রকৃত গুরুত্ব আর মূল্যে পৌঁছে যাই। ভালোবাসা, ক্ষমা আর হাসি আরও সহজে প্রবাহিত হয়। পরিবর্তন, ক্ষতি আর মৃত্যু আর ভয়ঙ্কর লাগে না, কারণ সেগুলো প্রাকৃতিক তাল মিলিয়ে বোধ করা হয়। জীবনকে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া হয় না, এটা পুরোপুরি গ্রহণ করা হয়। জোর করে লড়াই করার বদলে কোমলভাবে নাচা হয়। স্টোইকরা যেমন ভাবতেন, হালকাভাবে বাঁচার কৌশল এমন এক মন দেয় যা ভয় বা আসক্তির বশে বাধা নয়, বরং স্পষ্টতা, ধৈর্য আর স্বাধীনতা অনুভব করে। প্রতিটি মুহূর্ত সম্ভাবনা, পর্যবেক্ষণ আর সচেতন অংশগ্রহণই জীবন্ত হয়ে ওঠে, যা একটি উপস্থিতি, অন্তর্দৃষ্টি আর প্রকৃতির সমৃদ্ধ জীবন গড়ে তোলে। যদি তুমি এই চিন্তাগুলো নিয়ে ভাবছ, তাহলে সাবস্ক্রাইব করা শুধু একটা ব্যাপার নয়, সেটা শুধু একটা ক্লিকের ব্যাপার। এটা একটা সিদ্ধান্ত, যেখানে তুমি স্পষ্টতা, স্বাধীনতা আর নৈতিকতার দিকে এগোতে থাকবে, একদল মানুষদের সাথে যারা চিন্তাভাবনা আর সচেতনভাবে জীবনযাপন করতে চায়। সাবস্ক্রাইব করা মানে নিজের প্রতি একটা অঙ্গীকার, নিজের উপস্থিতি, সচেতনতা আর মনোযোগ দিয়ে জীবনযাপন করার জন্য ধীরস্থির শক্তি গড়ে তোলা। যত বেশি তুমি জীবনের দিকে নজর দেবে, তত স্পষ্ট হবে কোনটা তোমার নিয়ন্ত্রণে আর কোনটা নয়। মানুষের অনেক শক্তি যায় এমন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে, যেগুলো কখনো আমাদের ইচ্ছে মতো হবে না। চেষ্টা করতে করতে বাস্তবতাকে আমরা যেন মাটির মতো হাতেই করতে পারি। সূর্য ওঠে আমরা দেখেই না দেখেই, বায়ু দিক বদলে নেয় আমাদের অনুমতি ছাড়াই, ঝড় আসে হঠাৎ আর ঋতু বদলায় আমাদের পরিকল্পনার বাইরে। এইসব প্রাকৃতিক পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করলে মন খারাপ, হতাশা আর উদ্বেগ বাড়ে। কিন্তু এই একই বাস্তবতার ভেতর একটা জায়গা আছে যা পুরোপুরি আমাদেরই, আমাদের প্রতিক্রিয়া, আমাদের ইচ্ছা, আমাদের সিদ্ধান্ত। মনোযোগের শক্তি ওখানে না যে পৃথিবীকে আমাদের মতো বানাতে হবে, বরং সেই অংশ নিয়ন্ত্রণ করতে পারি, সেটাই দক্ষতা অর্জন করায়। প্রভাব, প্রথম দিকে এই পার্থক্যটা কিছুটা সূক্ষ্ম মনে হতে পারে, প্রায় অস্পষ্ট। জীবন আমাদের বিশ্বাস করিয়ে দেয় যে বাইরের ঘটনা আর আমাদের ভালো থাকার মধ্যে কোনো ফারাক নেই। কোনো সুযোগ হাতছাড়া হওয়া, কোনো কটু কথা বা পরিস্থিতির ব্যর্থতা প্রায় আত্মার ওপর আঘাতের মতো লাগে। কিন্তু যখন মনের বোধ শুরু করে বাইরের জিনিসগুলোকে ভেতর থেকে আলাদা করতে, তখন মুক্তি অবিলম্বে অনুভূত হয়। উদ্বেগ কমে যায়, কারণ অচল ঘটনাগুলোর বিরুদ্ধে লড়াই করতে আর শক্তি নষ্ট হয় না। যেই শক্তি আগে অকারণে ব্যয় হতো, তা এখন কাজে লাগানো যায়। উদ্দেশ্যপূর্ণ কাজ, যখন তুমি তোমার প্রচেষ্টা এমন জিনিসের সঙ্গে মিলাও যেটাতে তোমার প্রভাব থাকে, তোমার চিন্তা, পছন্দ আর গুণাবলী, তখন প্রতিটা সিদ্ধান্ত হয়ে ওঠে সঠিক, সচেতন আর কার্যকর। কিছুই অপচয় হয় না। যে শান্তি আসে সেটা কোনো নিষ্ক্রিয় আত্মসমর্পণ নয়, বরং একটা সক্রিয় স্পষ্টতা, বাস্তবতাকে যেমন আছে তেমনই স্বীকার করার সচেতন মানসিকতা, সঙ্গে সেই কাজগুলো করা যেখানে পরিবর্তন সম্ভব।
এই নীতি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। সম্পর্কের ক্ষেত্রে আমরা অন্য কারো ভাবনা, অনুভূতি বা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি না। কাজে আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারি না। উত্থান পতন, প্রতিযোগিতা বা আমাদের চেষ্টার অনিশ্চিত ফলাফল। জীবনে আরও বিস্তৃতভাবে বলতে গেলে আমরা নিশ্চিত করতে পারি না যে পরিস্থিতি আমাদের ইচ্ছার সাথে পুরোপুরি মিলে যাবে। স্টোইকরা দেখেছিল যে কষ্ট আসে না আমাদের সাথে যা ঘটে তার থেকে, বরং আসে এই ভুল বিশ্বাস থেকে যে তা হওয়া উচিত নয়। যখন তুমি বাহ্যিক জিনিসের নিয়ন্ত্রণের মায়া ছেড়ে দাও, তখন তোমার মনোযোগ হয় আরও তীক্ষ্ণ, তোমার সিদ্ধান্ত হয় পরিষ্কার, আর তোমার পৃথিবীর সঙ্গে সম্পর্ক হয় আরও মাটির মতো গা থেকে। তোমার ক্ষমতার মধ্যে যা কিছু, সেটার উপর মনোযোগ দিলে অপচয় রোধ হয় এবং জীবন হয় সুন্দরভাবে গড়ে ওঠা। অসাধ্য কল্পনার মানসিক গোলমালের বাইরে থেকে সচেতন মনোযোগ দেবা। যখন তুমি পুরোপুরি এই দৃষ্টিভঙ্গিতে নিজেকে ঢেলে দাও, তখন একটা গভীর মানসিক পরিবর্তন ঘটে। যখনই কোনো ঘটনা তোমার নিয়ন্ত্রণের বাইরে ঘটে, মন আর সরাসরি বিরোধিতায় ঝাঁপায় না। তার জায়গায় আসে পর্যবেক্ষণ, ভাবনা আর পরিমিত প্রতিক্রিয়া। রাগ কমে যায়, হতাশা নরম হয়, আর হতাশাজনক অনুভূতি কমে যায়, কারণ মন আর মায়ার জালে আটকে থাকে না। এই গ্রহণযোগ্যতার জায়গা ইন্টেনশনাল বৃদ্ধি, কৌশলগত কাজের সুযোগ করে দেয়। আর সাহস, বুদ্ধিমত্তা আর সংযমের মতো গুণাবলী গড়ে তোলা। পৃথিবী তোমার কথা শুনবে না, তার কোনো দায়বদ্ধতা নেই, তবু তুমি নিজের সিদ্ধান্তের ক্ষেত্রে নিজেরই শাসক। এই শাসন অহংকার নয়, আবার পিছু হটার কথাও নয়। এটা একটা গভীর উপলব্ধি যে নিয়ন্ত্রণ নিজের ভিতরে, আর বাইরের চাপগুলোর মোকাবিলা করা উচিত শান্ত মনের যুক্তি দিয়ে, উন্মাদ লড়াই দিয়ে নয়। এমনকি আমরা সময়ের ধারণাটাও বদলে ফেলি যখন আমরা এই বোঝাপড়ার ওপর কাজ করি, যখন আমরা চেষ্টা করি সবকিছু নিয়ন্ত্রণ করার। নিয়ন্ত্রণহীন ঘটনা ঘটলে সময় কম মনে হয়, সবকিছু তাড়াহুড়ো আর চাপের মধ্যে চলে, চিন্তা বাড়তে থাকে আর মিশে যায়, যেন সবসময় এক ধরনের জরুরি পরিস্থিতি চলছে। কিন্তু যেগুলো নিয়ন্ত্রণে রাখা যায়, যেমন ভাবনা, কাজ আর নীতিমালা, সেগুলোর উপর মনোযোগ দিলে একটা প্রশান্তি ফিরে আসে। প্রতিটি মুহূর্ত সচেতনভাবে কাটানো যায়, উদ্বিগ্ন হয়ে নয়। মন চলে আসে কাল্পনিক চিন্তা আর অবান্তর উৎকণ্ঠার চক্র থেকে মুক্ত। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্ক আমাদের অন্তরের মূল্যবোধের সঙ্গে মিল রেখে গড়ে ওঠে, বাইরের চাপে ছায়ায় নয়। প্রত্যাশা, যা পরিবর্তন করা যায় না, সেটার বিরুদ্ধে লড়াই করতে যেই শক্তি আগে যেত, এখন সেটাই কাজে লাগানো যায় বোধগম্যতা, ধৈর্য আর সম্পর্ক গড়তে। দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাও এই কথা বোঝায়। ট্রাফিক জ্যাম, না ফেরানো মেসেজ, হঠাৎ পরিকল্পনার বদল, এসব ছোটখাটো বিঘ্ন যা বড় ধরনের আবেগ উস্কে দেয়। এই ঘটনাগুলো নিজের নিয়ন্ত্রণের বাইরে স্বাভাবিকভাবে ঘটে, সেটা দেখলে বুঝতে পারো লড়াই করার মানে কতটা কম। তবু প্রতিটাতেই আছে বুদ্ধিমত্তার সঙ্গে সাড়া দেওয়ার সুযোগ। একটু থেমে যাওয়া, ধীরে শ্বাস নেওয়া, হঠাৎ করে প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নেওয়া, এভাবেই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে জমে যায়। জীবন কম যুদ্ধে নামার ময়দান হয়ে যায়, আর বেশি হয়ে ওঠে নিজের উপর নিয়ন্ত্রণ শেখার মাঠ। মন শিখে যে আসল শক্তি বাইরে কিছু নিয়ন্ত্রণে নয়, বরং নিজের ক্ষমতাগুলো নিয়ন্ত্রণে রাখা, আর এমন গুণাবলী গড়ে তোলায় যা পরিস্থিতি যাই হোক না কেন কাজের পথ ধরে চলে। নিয়মিত চর্চার মাধ্যমে যা নিয়ন্ত্রণে রাখা যায়, তার প্রতি মনোযোগ স্বাভাবিক হয়ে ওঠে, প্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে শান্ত হয়, দৃষ্টিভঙ্গি বেড়ে যায় আর উদ্বেগ কমে যায়। জীবনের অজানা দিক থাকে ঠিকই, তবু মন হয় একটা স্থির জাহাজ, যা ঝড়ঝঞ্ঝার মাঝেও স্পষ্টতা, শালীনতার সঙ্গে পথ চলতে পারে। যা আমাদের নিয়ন্ত্রণে আর যা নয়, সেটা আলাদা করতে পারলে শান্তি আর কার্যকারিতা দুটোই আসে। আমরা যতটা চেষ্টা করি সেটা অর্থমোহ কাজে চলে। অর্থহীন নিয়ন্ত্রণের চেষ্টায় যে মানসিক জায়গাটা খালি হয়, ওটা হয়ে ওঠে জ্ঞানের উপস্থিতি আর ধৈর্যের উর্বর ভূমি। এই সচেতন মনোযোগে আমরা আসল সত্যটা খুঁজে পাই। স্বাধীনতার শক্তি, নিজের উপর সার্বভৌমত্ব, এমন একটা বিশাল জগতের মাঝে যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলাফল, অনুমোদন আর ভাবনাভিত্তিক নিজেদের গুরুত্বের পেছনে লেগে থাকা অনেক বেশি শক্তি খায়, যেটা আমরা বুঝতেই পারি না। প্রতিটা হতাশা মনে হয় বুকের ওপর একটা বোঝা চাপাচ্ছে। প্রতিক্রিয়া হলো একটা আয়না, যেখানে আমরা নিজের মধ্যে থাকা কোনো ত্রুটিকে চূড়ান্ত সত্য বলে মেনে নিই। কিন্তু যখন মন নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখে, তখন এইসব ঘটনা দেখা আর আগের মতো থাকে না। জীবনের কঠিন সময়গুলো আর কোনো শাস্তি মনে হয় না। আমাদের চরিত্রের ওপর আঘাত হিসেবে না দেখে এগুলোকে বিবেচনা করার সুযোগ, ধৈর্য ধরার অনুশীলন আর সহনশীলতা বাড়ানোর আহ্বান হিসেবে নিতে হবে। প্রত্যাখ্যান, ব্যর্থতা বা হতাশা হলো তথ্যের টুকরো, বিচারের মতো নয়। এগুলো আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া উন্মোচন করে। যে জিনিসগুলোর সঙ্গে আমরা আবদ্ধ তা দেখায়, আর আমাদের মনোযোগ কোথায় হারিয়ে গেছে সেটা স্পষ্ট করে। ঘটনাগুলোকে বিচার হিসেবে না দেখে প্রতিফলন হিসেবে দেখার এই সূক্ষ্ম পরিবর্তন একটা জায়গা তৈরি করে যেখানে স্পষ্টতা আসতে পারে, আর সেই জায়গা থেকেই ইচ্ছেকৃত কাজ স্বাভাবিকভাবেই উঠে আসে, বিচার বা কল্পিত পরিণতির ভয়ে চাপ ছাড়া। অদ্ভুত ব্যাপার, মানুষের কষ্টের অনেকটাই আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার একটা জোড়াজোড়ি থেকে আসে। আমরা এমনভাবে আচরণ করি যেন আমাদের মূল্য নির্ধারণ করে খ্যাতি, পুরস্কার বা সামাজিক অবস্থান। কিন্তু বাস্তবে এসব বাহ্যিক দিকগুলো অস্থায়ী আর বিশ্বাসযোগ্য নয়। যখন আমরা এটা বুঝতে পারি, তখন একটা নতুন ধাঁধা সামনে আসে। গুরুত্বের ওপর হাত ঢিলা করলে জীবনে স্বাভাবিকভাবেই গুরুত্ব ধীরে ধীরে এসে পড়ে। আগে যেগুলো নজরে আসতো না, যেমন বন্ধুর হঠাৎ হাসি, কোনো আইডিয়া নীরব উপলব্ধি, ভালো করে নেওয়া একটা ছোট সিদ্ধান্তে সাদামাটা আনন্দ, এগুলো গভীর হয়ে ওঠে। সরাসরি অনুভব করার কথা বলছি। আমরা সাধারণ অভিজ্ঞতার গভীরতা বুঝতে শুরু করি, কারণ সেগুলো কল্পনাকৃত মানদণ্ডের সঙ্গে তুলনা করে নয়, বরং সেগুলো সম্পূর্ণ আর খোলাখুলি উপস্থিত থাকে।
এমনকি ব্যর্থতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও এই চোখে বদলে যায়, যা একসময় ভয়াবহ মনে হতো এখন তা প্যাটার্ন, শিক্ষা আর সংশোধনের সুযোগ হিসেবে দেখা যায়। প্রতিটি ভুল শুধুমাত্র লজ্জার জন্য নয়, বোধগম্যতার জন্য বিশ্লেষণ করা হয়। স্টোইকরা বলতো, বিচার করলে কষ্ট হয়, ব্যর্থতাগুলোকে পক্ষপাত ছাড়াই অবজেক্টিভভাবে দেখার কাজটাই আসল। কল্পনায় ঝুঁকি মানসিক শক্তি বাড়ায়। আমরা শিখি শান্ত মনের সঙ্গে চিন্তাভাবনা করে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে, দক্ষতার সঙ্গে শিখতে এবং শান্ত মনে এগিয়ে যেতে। আগে যেখানে মন হারানোর ভয় বা লজ্জায় আটকে থাকত, এখন সেটা চিন্তাভাবনা, প্রতিফলন আর সচেতন কাজ করার একটা হাতিয়ার হয়ে দাঁড়ায়। ফলাফল থেকে দূরে থাকার মানে অলসতা বা উদাসীনতা নয়, এটা স্পষ্টতা আর নিখুঁত মনোযোগ নিয়ে সম্পৃক্ততা বাড়ায়। কাজগুলো এখন আর চিন্তার ধোঁয়ায় ঢেকে থাকে না, বরং কারণ বুঝে যুক্তির ভিত্তিতে হয়। ফল, গুণ আর বাস্তব সম্ভাবনা, শক্তি যে জিনিসগুলোর বিরুদ্ধে লড়াই করছিলাম সেটা ছেড়ে আমরা সেই দিকে দিই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে, আমাদের চিন্তা, অভ্যাস আর প্রতিক্রিয়া। শেষ পর্যন্ত অপ্রয়োজনীয় আবেগ ছেড়ে দেওয়ার অভ্যাস একরকমের বিরোধপূর্ণ সত্য সামনে আনে। অর্থ বাড়ে, কমে না, জীবন হয় আরও সমৃদ্ধ, আরও জীবন্ত আর আসল মূল্যবোধের সাথে খাপ খায়। আমরা সচেতন, সততা আর উদ্দেশ্য নিয়ে কাজ করি। যেখানে কল্পিত বিচারবুদ্ধির গোলমাল কমে যায়, আমাদের মনোযোগ চলে যায় অযাচিত রক্ষার থেকে। অন্তরের গুণাবলীর যত্ন নেওয়াই আসল মূল্যবান, যেগুলো চিরস্থায়ী মান দেয়। মন শিখে জীবনে সত্যতা বুঝতে, পুরোপুরি অংশ নিতে আর কষ্টের মধ্যেই সান্ত্বনা খুঁজে পেতে। গুরুত্ব পাওয়া লড়াই থেকে মুক্ত হয়ে আমরা বুঝতে পারি সুখ আর পরিপূর্ণতা বাইরে স্বীকৃতিতে নয়, এগুলো আসে দৃষ্টিভঙ্গির গভীর আয়ত্তে, কাজ আর নীতির মিলনে আর ফলাফলে চিন্তা ছাড়া অংশগ্রহণের স্বাধীনতায়। এই উপলব্ধি জীবনের প্রতিটা ক্ষেত্রে ছড়িয়ে পারে। প্রতিদিন এমন চ্যালেঞ্জ আসে যা আগে শুনলেই ঘাবড়ে যেতাম বা উদ্বিগ্ন হইতাম, কিন্তু এখন সেগুলোকে শান্ত মাথায় ভেবে বুঝে মোকাবিলা করি। মানুষদের সাথে যোগাযোগ, কাজের চেষ্টা আর সৃজনশীল কাজগুলো এখন কঠিন পরীক্ষা নয়, বরং সচেতনভাবে যুক্ত থাকার জায়গা। কিছুতেই আটকে না থেকে, অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখিয়ে, পাগলামি না করে অংশ নেওয়া আর জোরপূর্বক চেষ্টা না করাই মুক্তির পরিচয়। এটাই আসলে স্টোইক ধৈর্যের, স্পষ্টতার, বর্তমান মুহূর্তে থাকার আর নৈতিকতার সাথে কাজ করা স্বাধীনতা। এমন এক জগতেই যেখানে জীবন নিজের গতিতে এগিয়ে চলে, আমাদের চাহিদা বা প্রত্যাশার বাইরে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই পরিবর্তন অভ্যাসে পরিণত হয়। সুখ আর কারো অনুমোদনের ওপর নির্ভর করে না, গুরুত্ব আর বাইরের স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকে না, আর হতাশা আর তীব্র লাগে না। জীবন অনেক সহজে চলে, কারণ পরিস্থিতি বদলায়নি, বরং মন তার প্রতিক্রিয়া নতুন করে সামঞ্জস্য করেছে। প্রতিটি মুহূর্ত লক্ষ্য করে, ভাবনা করে এবং ইচ্ছেমতো অংশগ্রহণ করে। আর এই পদ্ধতি থেকে প্রাপ্ত জ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। প্রতিক্রিয়াগুলো শান্ত হয়, মনোযোগ থাকে, মনোযোগী থাকা আর শক্তি সঞ্চয় করা। গুরুত্ব পাওয়ার অতিরিক্ত ইচ্ছা ছেড়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভিতরে স্বাধীনতা আর উপস্থিতি ফিরে পাই, আর জীবনের অনিশ্চয়তার মধ্যে শক্তিশালী আর গভীর ধরনের শান্তি আবিষ্কার করি। যখন মন নিয়ন্ত্রণের জন্য চাপ দেওয়া বন্ধ করে এবং পুরোপুরি বর্তমান মুহূর্তে বাস করা শুরু করে, তখন একটা গভীর পরিবর্তন ঘটে। সময় যা আগে দায়িত্ব, ডেডলাইন আর কল্পনাময় ফলাফলের মতো মনে হতো, সেটা স্পষ্টতা আর সম্ভাবনায় রূপান্তরিত হয়। প্রতিটা অনুভূতি, প্রতিটা বিবরণ, আগে যেটা চোখে পড়ত না, সেই ছোটখাটো ব্যাপারগুলো এখন গুরুত্ব পেতে শুরু করে, কারণ মনোযোগ যাবে ঠিক ওদের উপর। পাতার ফোঁপা শব্দ, ত্বকে সোনালি রোদ পড়ার উষ্ণতা, দূরের কারো কথোপকথনের আওয়াজ, এগুলো আর শুধু পটভূমির শব্দ নয়, বরং জীবনের এক সমৃদ্ধ বুনন, যা অনুভব করতে এবং মূল্যায়ন করতে হয়। এই অবস্থায় জীবন আর কারো সামনে অভিনয় করা বা নিজের যোগ্যতার পরীক্ষা নয়, এটা হয়ে ওঠে তৎক্ষণাৎ, স্পষ্ট আর জীবন্ত। স্টোইকরা শিখিয়েছে, মনই হল স্বাধীনতার দরজা। যখন সচেতনতা গড়ে ওঠে, তখন সাধারণ জিনিসই অসাধারণ হয়ে ওঠে, কারণ উপস্থিত থাকা মানেই হল সম্পূর্ণভাবে যুক্ত থাকা, সচেতনভাবে বাস্তবতার ধারায় অংশগ্রহণ করা। ভয়, বিচার বিশ্লেষণ আর কল্পিত প্রত্যাশা থেকে মনকে মুক্ত করলে এক ধরনের সূক্ষ্ম আর গভীর স্পষ্টতা দেখা দেয়। মাথার ভেতরের অপ্রয়োজনীয় কথাবার্তা, ফলাফল নিয়ে অবিরাম কল্পনা, কি হতে পারে সেই চিন্তা আর নিজের যোগ্যতা প্রমাণের চাপ কমে যায়। এসব বোঝা না থাকলে মন হালকা হয়ে বিশ্রাম নিতে পারে, আর যা আছে সেটাই দেখতে পারে। কি হওয়া উচিত সেটা নিয়ে ভাবার বদলে প্রতিটি কাজ, চা ঢালা হোক বা শান্ত একটা রাস্তায় হাঁটা কিংবা বন্ধুর কথা শোনা, সবই জীবনের এক ছোট্ট জগৎ হয়ে ওঠে, যা নিজের মধ্যে সম্পূর্ণ। প্রতিটি মুহূর্ত একটা দরজা হয়ে যায়, যেখান থেকে বোঝাপড়া, সৃজনশীলতা আর সম্পর্কের ধারা বাধাহীনভাবে প্রবাহিত হয়, কোনো বিভ্রান্তি বা আবেগের বশবর্তী না হয়ে। বর্তমান মুহূর্তে পুরোপুরি থাকা মানে মন কল্পনায় গড়ে ওঠা গুরুত্বের ভার ত্যাগ করে আর একটা এমন তাল খুঁজে পায় যেখানে সচেতনতা আর কাজ একসাথে মেলায়। এই পরিবর্তন জীবনের অনুভূতির গভীরতাও বাড়াতে তোলে। অনুভূতি আগে যা নজরে পড়ত না, সেসব ছোটখাটো ব্যাপার, রং, টেক্সচার, শব্দ, চলাফেরার ধরন হঠাৎ করে জীবন্ত মনে হয়, যেন পুরো দুনিয়ার নতুন এক গভীরতা পেয়েছে।
সাধারণ কাজ যেমন খাবার তৈরি করা বা জামাকাপড় গুছানো এখন বাধ্যবাধকতা না হয়ে আনন্দের এক সুযোগ হয়ে ওঠে। খাওয়া, কথা বলা, হাঁটা বা দেখার অভিজ্ঞতাগুলো হয়ে ওঠে চলমান ধ্যানের মতো। সেনিকা একটা মিল্লত অবস্থার কথা বলেছিলেন, সত্য সুখ হল ভবিষ্যতের দুশ্চিন্তা ছাড়া বর্তমান মুহূর্ত উপভোগ করা। জীবনের সমৃদ্ধি হল না বড় বড় কাজ বা বিশাল সাফল্যের মাধ্যমে নয়, এটা তখনই স্পষ্ট হয় যখন মন ভয়, বিচার বা কল্পিত চিন্তার কারণে বিভক্ত থাকে না। উপস্থিতি আমাদের সাধারণ জিনিসগুলোকে সুন্দর দেখায়, নিত্যদিনের কাজগুলোর মূল্য বোঝায় আর জীবনের সাধারণ একটা কাজকেই গভীর অংশগ্রহণের মতো অনুভব করায়। যত বেশি উপস্থিতি বাড়ে, মন তত বেশি একাগ্র আর স্পষ্ট হয়। মন আর চিন্তা থেকে চিন্তায় ঘুরে বেড়ায় না, দুশ্চিন্তা থেকে আশা বা অনুতাপ থেকে আকাঙ্ক্ষায় যায় না। এর বদলে সচেতনতা নরমভাবে বাস্তবতার ধারাহীনতায় টিকে থাকে, যা আছে তা যেমন আছে তেমনই গ্রহণ করে, কোনো কল্পিত কিছু নয়। এই গভীর উপস্থিতির অবস্থা অনুভূতির ওপর একটা আশ্চর্য প্রভাব ফেলে। উদ্বেগ কমে যায়, হতাশা তার তীক্ষ্ণতা হারায়, এমনকি শোকও সহনশীলভাবে ধরে রাখা যায় প্রতিবন্ধকতা ছাড়ায়। কল্পিত পরিণতির চাপ ছাড়াই আমরা আমাদের অন্তস্থ অবস্থা দেখতে পারি, তাদের দ্বারা অভিভূত না হয়ে। অনুভূতিগুলো পুরোপুরি থাকার সুযোগ পায়, কিন্তু মনোযোগ দখল করতে পারে না। একটা ধরনের মনোবৈজ্ঞানিক স্থিতিস্থাপকতা দমন করার বদলে পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। সচেতনভাবে মনোযোগ দিয়ে বাকি সবকিছু স্বাভাবিকভাবেই ঘটতে দেওয়ার মাধ্যমে আমরা এমন একটা মনের জন্ম দিই যা জটিলতাকে ধৈর্য, খোলামেলা ভাব আর স্পষ্টতার সঙ্গে সামলাতে পারে। বর্তমান মুহূর্ত হয়ে ওঠে একটা আশ্রয়স্থল, যেখানে আমাদের অন্তর্নিহিত অবস্থাগুলোকে ভয় পাওয়ার বা নিয়ন্ত্রণ করার বদলে পর্যবেক্ষণ, বোঝাপড়া আর মিলিয়ে নেওয়া হয়। উপস্থিতি আমাদের পৃথিবী আর অন্যদের সাথে যোগাযোগের গুণগত মানও বাড়াতে তোলে। শোনা অনেক গভীর, মনোযোগী আর নিবিড় হয়ে ওঠে। প্রতিক্রিয়াশীল কথোপকথন আর কোনো পারফরমেন্স বা ছলনা দেখানোর খেলা নয়, বরং একটা সচেতনতা আর পরস্পরের মনোযোগের ভিত্তিতে গড়া আদান প্রদান। সৃষ্টিশীলতা তখন ফোটে কারণ মস্তিষ্ক আর বিচার বিশ্লেষণ, তুলনা বা কল্পিত সাফল্যের মানদণ্ড নিয়ে চিন্তিত থাকে না। প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কাজ, প্রতিটা অঙ্গভঙ্গি পরিষ্কার আর উদ্দেশ্যমূলক মন থেকে উঠে আসে, কোনো জটিল চিন্তার আবছা ছায়ায় ঢেকে না থেকে। অ্যারিস্টটল কাজ আর সচেতনতার স্বাভাবিক মিল নিয়ে ভাবছিলেন, নোটিং যে আনন্দ হয় কাজে পারফেকশন আসে যখন মনোযোগ ভয় বা কল্পিত বিচার থেকে মুক্ত থাকে। তখন কাজটাই সেই মগ্নতাই আনন্দ আর উপলব্ধির উৎস হয়ে ওঠে। উপস্থিত থাকার ভাব আমাদের সময়ের ধারণাকেই বদলে দেয়। যা আগে তাড়াহুড়ো বা কম মনে হতো, সেটা এখন একটা ধারাবাহিক সুযোগ আর চিন্তার জায়গায় পরিণত হয়। আমরা সেই ছন্দ, প্যাটার্ন আর জীবনের প্রবাহ দেখতে পাই, যা আগে অজানা ছিল। প্রতিটি মুহূর্ত নিজের মধ্যেই পূর্ণ, বাইরের কোনো স্বীকৃতি বা অযথা তাড়াহুড়োর দরকার হয় না। মন একজন দর্শকের মতো শুধু দেখার বদলে সরাসরি অংশগ্রহণকারী হওয়া, বাধা না দিয়ে লক্ষ্য করা, আর সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা আর সততার সঙ্গে কাজ করা। সোক্রেটিসের কথাটা এখানে মনে আসে। বেশি ব্যস্ত থাকার বান্ধবী, সাবধান হও। উপস্থিতি ছাড়া শুধু কাজ করলে সেটা শুধু ঝাপড়া, আসল অংশগ্রহণ হয় না। বর্তমান মুহূর্তে থাকার মাধ্যমে আমরা ঝাপড়া থেকে অর্থপূর্ণ কাজ করি, আর পর্যবেক্ষণ থেকে অন্তর্দৃষ্টি পাই, যা অভিজ্ঞতাকে গভীর আর পরিষ্কার করে তোলে। শেষমেশ এই সচেতনতা আমাদের মনকে হালকা আর শক্তিশালী করে তোলে, পারফর্ম করার চাপ থেকে মুক্তি দেয়। প্রমাণ করার চেষ্টা না করে বা আগাম কিছু ভেবেচিন্তা না করে আমরা জীবনকে গ্রহণ করতে পারি খোলা মন, উৎসুকতা আর কৃতজ্ঞতার সঙ্গে। সাধারণ জিনিসগুলো আশ্চর্যজনক হয়ে ওঠে, কারণ সেটা বদলায় না, বরং আমাদের দৃষ্টিভঙ্গি বদলায়। জীবন আর কোনো কাল্পনিক দর্শকের সামনে রিহার্সালের মঞ্চ নয়, কিংবা অনুমোদনের জন্য পরীক্ষা নিরীক্ষার সিরিজ নয়। এটা একটা সচেতন অংশগ্রহণের মাঠ, যা প্রতিটা মুহূর্তে পুরোপুরি মনোযোগ দেওয়ার মতো। প্রতিটা মুহূর্তেই থাকে গভীরতা, উপলব্ধি আর অর্থ। উপস্থিতি চর্চার মাধ্যমে আমরা আবার ফিরে পাই জীবনের প্রাণবন্ততা, স্পষ্টতা আর স্বাধীনতা, যা দিয়ে জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারি আমাদের নিজের নিয়মে, স্টোয়িক দার্শনিকতার উপর ভিত্তি করে, এবং যেভাবে বিশ্ব প্রকৃত পক্ষে আছে তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে। সম্পর্ক হল আমাদের অন্তরের সবচেয়ে পরিষ্কার আয়না, এবং সেগুলো সরাসরি প্রতিফলন করে আমাদের উপস্থিতি আর স্বাধীনতার মাত্রাকে। যখন আমরা বাইরের স্বীকৃতির ওপর নির্ভর করি, তখন প্রতিটা যোগাযোগ হয়ে ওঠে একটা পরীক্ষা, নিজের মূল্য পরিমাপের মাপকাঠি, অনুমোদনের জন্য একটা দর কষাকষি, সামাজিক পারফরমেন্সের একটা নীরব স্কোর কার্ড। কথাগুলো স্পষ্টতা বা সত্যের জন্য নয়, বরং প্রভাব ফেলতে বেছে নেওয়া হয়। অঙ্গভঙ্গিগুলো হয় প্রশংসা পেতে হিসেব করে করা। শান্ত করা,
সংযোগের মূল জায়গাটা মনের ধীরে ধীরে হিসেব নিকেশে বদলে যায়, আর যা হওয়া উচিত ছিল বোঝাপড়ার আদান প্রদান তা হয়ে ওঠে ক্লান্তিকর একটা পারফরমেন্স। কিন্তু যখন মন নিজের প্রমাণ দেওয়ার চাপ থেকে মুক্ত হয়, তখন এসব সম্পর্কের মান পাল্টে যায়। কথোপকথন আর পরীক্ষার মতো লাগে না, আর সম্পর্ক হয় স্বমূল্যের লড়াইয়ের জায়গা না। বদলে যা আসে সেটা হলো প্রকৃতিত্ব, একটা স্বতঃস্ফূর্ত সম্পর্ক যা গভীরভাবে মুক্তিদায়ক। বাধ্যতামূলক হিসেব নিকেশ না থাকা মানে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা, যাতে স্বাভাবিকভাবেই আলাপচারিতা, ঘনিষ্ঠতা আর বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়। ফলাফলের সাথে আটকে না থাকার স্বাধীনতা দ্বন্দ্বের ধরনও বদলে দেয়। মতবিরুদ্ধতা, ভুল বোঝাবুঝি আর ভুলগুলো আর প্রত্যাখ্যানের ভয় বা লজ্জা তৈরি করে না। প্রতিটা চ্যালেঞ্জ হয়ে ওঠে ধৈর্য, বিচারবুদ্ধি আর যুক্তিযুক্ত প্রতিক্রিয়া দেখানোর সুযোগ। যখন প্রতিক্রিয়া জোড়াজোড়ি বা ভয়ের বদলে সচেতন সিদ্ধান্তের ওপর ভিত্তি করে হয়, তখন চাপ স্বাভাবিকভাবেই কমে যায়। মন আর কোনো ব্যাপারে আটকে থাকে না। প্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে মানুষ কঠিন পরিস্থিতিতেও শান্তভাবে সামলাতে পারে। আগে যেসব কথোপকথন অনেক সময় ঝগড়ায় গোড়াতো, এখন সেগুলো শান্তভাবে ও মনোযোগ দিয়ে চলতে থাকে, যেখানে প্রত্যেকেই নিজেকে প্রকাশ করতে পারে কোনো রকম রক্ষাকবচ ছাড়াই। সম্পর্কের পরিবেশটাই হয় যেন ভেতরের নিয়ন্ত্রণের প্রতিফলন, একটা আয়না যেখানে শান্তি আর স্পষ্টতা ফুটে ওঠে। এই পরিবর্তন মানুষের সম্পর্কের সূক্ষ্ম রসায়নেও প্রভাব ফেলে। যখন অন্যের ছাপ বা মূল্যায়নের চিন্তা চলে যায়, তখন উপস্থিতি অন্যের কাছে স্পষ্ট হয়ে ওঠে। স্বচ্ছতা, একটা শান্ত আত্মবিশ্বাস যা বিশ্বাস আর খোলামেলা সম্পর্কের দরজা খুলে দেয়। আসল মন দিয়ে জড়িত হলে পারস্পরিক ভালোবাসা আসে। মানুষ সেই স্পষ্টতা আর স্বতঃস্ফূর্ততায় সাড়া দেয় যাদের ভয়ের কোনো বাঁধন থাকে না। কার্ল জাং বলেছিলেন, দুই ব্যক্তিত্বের মিলন যেন দুই রাসায়নিক পদার্থের সংস্পর্শের মতো। যদি কোনো প্রতিক্রিয়া ঘটে, দুজনেই বদলে যায়। সম্পর্কের দিক থেকে এই বদল ঘটে কারণ আটকে থাকার অভাব পারস্পরিক আবিষ্কার, উপলব্ধি আর একসাথে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে। সম্পর্ক আর লেনদেনের ব্যাপার থাকে না, আর তার বদলে এগুলো হয়ে ওঠে এক ধরনের মিলে মিশে কিছু তৈরি করার জায়গা, যেখানে প্রত্যেকেই একটা জীবন্ত, প্রতিক্রিয়াশীল আর পরিবর্তনশীল পরিবেশে অবদান রাখে। এমনকি দৈনন্দিন কথাবার্তাও এই উপস্থিতির ফলে উপকৃত হয়। ছোট ছোট ইশারা, মাথা নাড়ানো, হাসি, একটুখানি স্বীকৃতি, এগুলো আর সম্মান বা গুরুত্বের ভিত্তিতে মাপা হয় না। মনোযোগ আর যত্ন পুরোপুরি দেওয়া যায়, বিনা প্রত্যাশায় কোনো স্বীকৃতি বা প্রতিদানের। যে মন অনুমোদন পেতে চায়, সে সামান্য সামাজিক আলাপকেও রিহার্সাল, পারফরমেন্স বা হিসাব নিকেশে পরিণত করে ফেলে। মুক্ত মন প্রতিটা মুহূর্তকে যেমন আছে তেমনই দেখে, বুঝতে পারে যে মূল্য ফলাফল নয়, বরং সেই কাজের মধ্যেই থাকে। অ্যারিস্টটলের কথায়, কাজের মধ্যে আনন্দ থাকলে কাজটা নিখুঁত হয়। সেটা সম্পর্কেও প্রযোজ্য। পুরোপুরি মনোযোগ দিয়ে পুরোপুরি যুক্ত হয়ে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করেই কাজ করার মধ্যেই আনন্দ থাকে। আমরা সম্পর্ক অনুভব করি শুধু আমাদের সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য নয়, বরং অংশগ্রহণ করাটা নিজেই অর্থবহ। এই স্বাধীনতা আমাদের অনুভূতিতে সৎ হতে দেয়, বারবার ভয়ের মধ্যে না থেকে। বিচার করা, আমরা কোনো প্রত্যাশা, হতাশা বা অনুমোদনের আশায় না থেকে দুর্বলতা প্রকাশ করতে পারি। সহানুভূতি আরও গভীর হয়, কারণ এটা বাধ্যবাধকতা বা হিসাব নিকাশ থেকে নয়, স্বাভাবিকভাবেই জন্মায়। সোনার মান বাড়ে কারণ মন নিজের নিরাপত্তা বা মূল্য প্রমাণে ব্যস্ত থাকে না। স্টোয়িক দর্শনশাস্ত্রীরা জোর দিয়েছিল যে অন্তর্দর্শনই বাইরের জগতের ধারণা গড়ে তোলে। মার্কাস অরেলিয়াস লিখেছে, আঘাত পেতে ইচ্ছা করো না, তাহলে তুমি আঘাত পাবে না। আঘাত পাওয়ার অনুভূতি না করো, তাহলে তুমি আসলে আঘাত পেও না। অন্যদের প্রতিক্রিয়ার উপর নির্ভরতা ছেড়ে দিলে সম্পর্কের জীবন থেকে উদ্বেগের ভার কমে যায়। আমাদের অভিজ্ঞতা গড়ে ওঠে মনোযোগ, উপস্থিতি আর সৎ মনোভাবের উপর, কল্পিত বিচার নয়। এমনকি কঠিন সম্পর্কগুলো এই মূলনীতির আলোকে বদলে যায়। মানুষের মধ্যে টানাপোড়েন, রাগ আর হতাশা সামাজিক জীবনের স্বাভাবিক অংশ। যখন মন আবেগের ভাত থেকে মুক্ত থাকে, তখন এসব মুহূর্তকে আগ্রহ আর স্পষ্টতা নিয়ে মোকাবিলা করা যায়, প্রতিক্রিয়াশীল হয়ে না থেকে। দ্বন্দ্বগুলো ধৈর্য ধরার, মনোযোগ দিয়ে শোনার সুযোগ হয়ে ওঠে। দৃষ্টিভঙ্গি বদলানো, প্রত্যাখ্যান বা ভুল বোঝাকে আর ব্যক্তিগত অযোগ্যতার প্রতিফলন মনে হয় না। এটা এমন কিছু পরিস্থিতি হিসেবে দেখা হয় যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আগে যা শক্তি রক্ষা বা উদ্বেগে নষ্ট হতো, এখন তা যায় বোঝাপড়া, সমস্যা সমাধান আর সত্যিকারের সম্পর্ক গড়ার কাজে। উপস্থিতি ধৈর্য আর স্থিরতা বাড়ায়, যার ফলে সম্পর্কগুলো শান্তি আর উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে। শেষ পর্যন্ত যেমন কিছুই গুরুত্বপূর্ণ নয়, এই মনের জ্ঞানটাই সম্পর্কের জীবনে সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। মুক্ত হয়ে অবসর ছাড়া কিছু বোঝানোর বা করার একটা জোরাজোরি লাগে না। আমরা আসলেই মনোযোগ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আর হালকা ভাব নিয়ে প্রতিটা কথোপকথনে অংশ নিই। আগে যেখানে প্রতিটা
প্রতিটা অঙ্গভঙ্গি, কথা আর অভিব্যক্তি বিচার করত মন, এখন সেই মন পুরোপুরি অংশ নেয়, জোরাজুরির বদলে সচেতন থেকে প্রতিক্রিয়া জানায়। এতে যত্ন বা দায়িত্ব কমে না, বরং বাড়ে, কারণ এতে ভালোবাসা, বুদ্ধিমত্তা আর মনোযোগ স্বাভাবিক আর কার্যকরভাবে প্রবাহিত হয়। প্রতিনিয়ত কথোপকথনে এই উপস্থিতি অনুশীলন করে আমরা লক্ষ্য করতে শুরু করি মানুষের সম্পর্কের হালকা ছন্দগুলো। দেহভঙ্গি, কণ্ঠস্বর, সময়ের মিল আর অনুভূতির সূক্ষ্ম পরিবর্তনগুলো আগের মতো চিন্তা বা ব্যস্ততার কারণে অদৃশ্য থাকত, এখন স্পষ্টভাবে বুঝতে পারা যায়। আলাপচারিতা হয়ে ওঠে স্বচ্ছ, প্রতিক্রিয়াশীল আর প্রাণবন্ত, কারণ মন পুরোপুরি যা ঘটছে তার উপর কেন্দ্রীভূত থাকে, যা হতে পারে বা হওয়া উচিত তা নিয়ে চিন্তা না করে। সম্পর্কের সেই স্থানটাই হয়ে ওঠে জ্ঞান, বিকাশ আর আসল পারস্পরিক বিনিময়ের জমি। মন যা আর বিচারভীতি বা ফলাফলের আশঙ্কায় ভাঙা থাকে না, সচেতনভাবে উপলব্ধি করতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়। পরিষ্কার ভাব, দয়া আর উদ্দেশ্যবোধ। সম্পর্কের জীবনে এই পরিবর্তনটা বড় দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরই প্রতিফলন। খুশি আর সংযোগ আসে অন্যদের নিয়ন্ত্রণ করা বা স্বীকৃতি চাওয়ার মাধ্যমে নয়, বরং মনোযোগ, উপস্থিতি আর অন্তর্নিহিত স্বাধীনতা আয়ত্তে আনার মাধ্যম দিয়ে। যখন প্রয়াস বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন থেকে মুক্ত হয়ে যায়, তখন একটা অসাধারণ পরিবর্তন ঘটে। আগে যে কাজগুলো ভারী, চাপপূর্ণ বা প্রত্যাশায় ভর্তি মনে হতো, এখন সেগুলো প্রপোজাল আর সহজে সম্পন্ন হয়। কাজ আর নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যম থাকে না, এখন কাজ করার ফলাফল আর কোনো মূল্যায়নের মাপকাঠি না। ফল নিয়ন্ত্রণ করার চাপ, বিচার ভেবে আগাম চিন্তা করা বা প্রশংসা পাওয়ার লোভ সব হারিয়ে যায়। যা থাকে শুধু কাজটা নিজেই, মনোযোগ দিয়ে, সচেতনভাবে এবং নীতিমালা মেনে সামনে যা আছে তার সাথে যুক্ত থাকা। এটাই আসল স্টোইক চর্চা, কাজকে গুণ, নীতি আর উদ্দেশ্যের সঙ্গে মিলিয়ে করা, অন্যদের তালি, স্বীকৃতি বা বিচার নিয়ে নয়। এমন অবস্থায় চেষ্টা করাই যথেষ্ট হয়ে ওঠে, যা মানুষের সক্ষমতার প্রমাণ। মনের কাজ পরিস্থিতির উপর নির্ভর না করে নিজেই চলতে পারে। যখন কাজকে পারফরম্যান্স হিসেবে না দেখে প্র্যাকটিস হিসেবে নেওয়া হয়, তখন বোঝার ধারণাটা পুরো বদলে যায়। সাধারণ কাজগুলো, ছোট রুটিনগুলো আর দৈনন্দিন দায়িত্বগুলো আর কোনো বোঝা বা বাধা মনে হয় না। এগুলো হয়ে যায় এমন একটা মঞ্চ যেখানে মনোযোগ, দক্ষতা আর জ্ঞানের অভ্যাস গড়ে ওঠা হয়। প্রতিটা কাজ, প্রতিটা সিদ্ধান্ত হয়ে ওঠে সাহস, ধৈর্য আর বিচক্ষণতা দেখানোর একটা সুযোগ। স্টোইকরা বলতেন, উৎকৃষ্টতা আসে কাজের প্রতি নিষ্ঠা থেকে, কাজের ফলাফল থেকে নয়। স্বীকৃতি। মার্কাস অরেলিয়াস লিখেছেন, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত সেটা নিয়ে আর সময় নষ্ট করো না, ভালো মানুষ হও। এই প্রসঙ্গে প্রতিটা কাজই তোমার সেই মানুষ হওয়ার সুযোগ, বাইরের কোনো স্বীকৃতির অপেক্ষা না করে। বিচার বিশ্লেষণের ভার কমে যায় আর মন পায় মুক্তি, সচেতনভাবে মনোযোগ দিয়ে কাজ করার মাধ্যম দিয়ে। ফলাফলের প্রতি আসক্তি থেকে মুক্ত পাওয়া উচ্চাকাঙ্ক্ষা আর চেষ্টার গতি বদলে দেয়। লক্ষ্য আর সীমানা নয়, বরং দক্ষ অনুশীলনের দিকে মনোযোগ টানার পথ নির্দেশক হয়ে ওঠে। ধীরে ধীরে উন্নতি, অগ্রগতি এখন বাইরের স্বীকৃতির বদলে নিজের মধ্যকার সামঞ্জস্য দিয়ে মাপা যায়। বারবার চেষ্টা করলে ক্ষমতা, উপলব্ধি আর চরিত্র বাড়ে, না যে উদ্বেগ বা অনিশ্চয়তা বাড়ে। কার্ল জং বলেছিলেন, তোমার স্বপ্ন তখনই স্পষ্ট হবে যখন তুমি নিজের অন্তরকে ভালো করে দেখবে। বাইরে তাকিয়ে যারা স্বপ্ন দেখে, যারা ভিতরে তাকায় তারা জাগ্রত হয়। এই দৃষ্টিভঙ্গি ব্যবহার করে কাজ আর উদ্দেশ্য হয়ে ওঠে নিজের স্পষ্টতা আর সচেতন পছন্দের প্রতিফলন, পুরস্কার বা প্রশংসার জন্য সাজানো কোনো ভিনিয়াস নয়। মনোযোগ চলে যায়, সাধারণত সফলতাকেই মূল্যায়নের মাপকাঠি ধরা হয়, কিন্তু এখানে সেটা বদলে গিয়েছে, ভালো কাজ করার অভ্যাসকেই গুণ হিসেবে দেখা হচ্ছে। এমনকি কঠিন চাপ বা বড় কাজগুলো এই দৃষ্টিভঙ্গিতে বদলে যায়। যখন মনের মধ্যে এই ধারণা আসে যে মূল্যায়ন ফলাফলের ওপর নির্ভর করে না, তখন চাপ কমে যায়। পারফরম্যান্স নিয়ে যে উদ্বেগ থাকে সেটা উঠে যায়, তার জায়গায় আসে মনোযোগী অংশগ্রহণ, যা নমনীয়তা, সৃজনশীলতা আর অভিযোজন ক্ষমতা বাড়ায়। প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কাজ, প্রতিটা অবদানকে বিচার করা হয় তার স্বীকৃতিতে নয়, বরং যে সততা আর নৈতিকতা নিয়ে সেটা করা হয়েছে তার উপর। এই আভ্যন্তরীণ মানদণ্ড স্টোইক দর্শনে গেঁথে আছে। নীতি চেষ্টাকে ধরে রাখে, এটা দিশা দেয় আর মনকে বাইরের ঝঞ্ঝা থেকে বাঁচায়। চেষ্টাটা টিকিয়ে রাখা যায়, শক্তি বাঁচে আর কাজ করার মজা লাগে, কারণ মন বাধ্যবাধকতা থেকে মুক্ত। কাজ আরও অর্থপূর্ণ হয় যখন মন পুরোপুরি থাকে। সাধারণ কাজগুলো আর চোখ ফাঁকি দেয় না, বারবার করা পরিশ্রম হয়ে ওঠে দক্ষতা অর্জনের জায়গা। এমনকি যেই কাজগুলো রুটিন বা ছোট মনে হয় সেগুলোকেও পুরো মন দিয়ে করা হয়, কারণ এখন এগুলো ধৈর্য, পরিশ্রম আর সততার চর্চা হিসেবে দেখা হয়। সচেতনতা। এই পরিবর্তন স্বাভাবিকভাবেই উদ্দেশ্যের ধরনে প্রভাব ফেলে। উদ্দেশ্য আর বাহ্যিকভাবে চাপিয়ে দেওয়া বা কৃত্রিমভাবে মাপা কোনো কিছু নয়, বরং এটা আসে আপনার নীতিমালা, মূল্যবোধ আর যেগুলো আপনার নিয়ন্ত্রণে তা সম্পর্কে যুক্তিসঙ্গত বোঝাপড়ার সঙ্গে মিল রেখে।
কাজগুলো করা হয় না কারো প্রভাবিত করার জন্য, সন্তুষ্ট করার জন্য বা পুরস্কার জোগাড় করার জন্য, বরং সেগুলো সেই মুহূর্তের সঠিক কাজ হওয়ায়। এই ভাবনাটি গড়ে তোলে গভীর এক সন্তুষ্টি, যা উদ্দেশ্যমূলক ভাবনা আর অন্তর্নিহিত সামঞ্জস্য কেকে আসে, ফলাফলের ওপর নির্ভর করে না। এমনকি ব্যর্থতাকে এবার অন্যভাবে দেখা হয়। ব্যর্থতা আর নিজের মূল্যহীনতার প্রমাণ নয়, এগুলো সুযোগ দেয় দক্ষতা শোধরানোর, গভীরভাবে বুঝার আর ধৈর্য ধরার। মন যখন নিজের দক্ষতা প্রমাণ করার চাপে থাকে না, তখন সে আতঙ্কিত হয় না, নিজের খুঁত খুঁজে না, বরং বিশ্লেষণ করে আর পরিস্থিতি অনুযায়ী খাপ খাইয়ে নেয়। প্রতিটা ভুল ফিডব্যাক হয়ে যায়, প্রতিটা চ্যালেঞ্জ হয়ে ওঠে চাপের মধ্যে নৈতিকতা প্রয়োগের একটা শিক্ষা। স্টোইকরা এই আত্মার প্রশিক্ষণ বলতেন, যা যে কোনো পরিস্থিতিতেই সঠিক কাজ করার জন্য প্রস্তুত করে। এই ভাবধারাকে নিজের ভেতরে আনার মাধ্যমে কাজ হয়ে ওঠে অভিজ্ঞতা যেন একটা চলমান শেখার প্রক্রিয়া, যেটা শুধু কাল্পনিক কোনো স্কোরবোর্ডের বিরুদ্ধে পরীক্ষা দেওয়ার মতো কিছু নয়। সহকর্মী, সহযোগী আর ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কও বদলায়। কাজ, ফিডব্যাক আর ফলাফলগুলো স্পষ্টতার সততার সঙ্গে নেওয়া হয়। প্রশংসার লোভে বা সমালোচনার ভয় নয়। আলাপচারিতা হয় নীতিপূর্ণ আর উদ্দেশ্যমূলক, আর বিচারাভিমত যেন আর মনোযোগে বাধা না দেয়। উপস্থিতি, মনোযোগ আর সৎ চরিত্র, যোগাযোগ, সহযোগিতা আর অবদান। সেনিকা বলেছিল, দরিদ্র সেই মানুষ না যে কম পায়, বরং দরিদ্র সেই যে বেশি চায়। যখন প্রশংসার প্রতি আসক্তি কমে যায়, তখন একজন ব্যক্তিও তার আশেপাশে সবাই এক ধরনের পরিপূর্ণতা, স্পষ্টতা আর পারস্পরিক বিশ্বাস অনুভব করে। শেষমেশ কাজ আর উদ্দেশ্যকে এভাবে নেওয়া গভীর ও টেকস্থায়ী সন্তুষ্টি জন্মায়। প্রতিটি কাজ হয় সচেতন, প্রতিটি সিদ্ধান্ত হয় নীতিমালা অনুযায়ী, আর শক্তি সঞ্চয় হয় সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসের জন্য। উদ্বেগ, মনোযোগের বিচ্যুতি আর অতিরিক্ত আসক্তি কমে যাওয়া, যাতে সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি আর উন্নতির জায়গা থাকে। জীবন হয়ে ওঠে এক ধাপে ধাপে উৎকর্ষতার অনুশীলন, যা প্রশংসা, পুরস্কার বা স্থায়িত্বের বদলে নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যের মাধ্যমে মাপা হয়। এই মুক্তি অনেক গভীর, চেষ্টা হয় সহজ এবং অর্থবহ, আর মন পায় স্বাধীনতা, সচেতনভাবে সম্পৃক্ত হওয়ার কাঠামোর মধ্যেই। সততা দিয়ে কাজ পড়ে এবং প্রতিটা কাজ মন দিয়ে করলে, সেটা বড় হোক বা ছোট, আমরা কাজকে চাপের জায়গা থেকে দক্ষতা আর আত্মদক্ষতার অনুশীলনে পরিণত করি। আবিষ্কার করা, কাজটা করার মধ্যেই খুশি পাওয়া, ফলাফল দেখার অপেক্ষায় না থেকে। একটা সময় আসে এই যাত্রায় যখন মন নিয়ন্ত্রণের চাপে থেকে মুক্ত হয়ে একটা বিরল আর টেকস্থায়ী আনন্দ অনুভব করতে শুরু করে। সেটা শান্ত, সূক্ষ্ম, তবু গভীর, যেমন ধীর গতিতে বয়ে চলা নদীর ছন্দ, যা বদলে যায় পরিবেশের সঙ্গে সঙ্গে, তবু একটানা থেকে যায়। এটা কোনো ক্ষণস্থায়ী উত্তেজনা বা কামনার স্বল্পমেয়াদী আরাম নয়, এটা একটা সন্তুষ্টি যা স্পষ্টতা, উপস্থিতি আর সামঞ্জস্য থেকে জন্মায়। চিন্তা আর কাজ দুটোকেই যুক্তির সঙ্গে মিলিয়ে করতে হয়। বাহ্যিক স্বীকৃতি বা কাল্পনিক কোনো দাবির দিকে চোখ নেড়ে না দেখে, যেন কিছুই গুরুত্বপূর্ণ নয় এমন ভান করলে, আমরা অদ্ভুতভাবে দেখতে পাই সবকিছুই নিজের স্বাভাবিক রূপে গুরুত্বপূর্ণ। বাধ্যবাধকতা থেকে মুক্তি জীবনের মূল্য কমায় না, বরং প্রতিটি মুহূর্তের আসল গাম্ভীর্য আর অনুভূতি প্রকাশ করে। যখন মন মাপা, নিয়ন্ত্রণ করা বা যুক্তি খোঁজার প্রয়োজন থেকে মুক্ত পায়, তখন সে অস্তিত্বের সূক্ষ্ম সুরগুলো বুঝতে শুরু করে। জীবনের সৌন্দর্য আমাদের ছলনাময় নিয়ন্ত্রণ বা দক্ষতায় তৈরি হয় না, বরং মনোযোগী পর্যবেক্ষণ, সচেতন অংশগ্রহণ আর আনফোল্ডিংকে অনুভব করার মাধ্যমে। প্রতিটি শব্দ, প্রতিটি দৃশ্য, প্রতিটি মিথস্ক্রিয়া নিজের একটা পূর্ণতা বহন করে যখন সেটা কোনো পূর্বধারণা বা বিচার ছাড়া লক্ষ্য করা হয়। কার্ল জাং বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল নিজের আসল স্বরূপে পৌঁছানো। ভয়ে বা আসক্তিতে আবদ্ধ না থেকে সচেতন থাকলে আমরা ধীরে ধীরে এই উপলব্ধির কাছে পৌঁছাই। সাধারণ অভিজ্ঞতাগুলো গভীরতা, সূক্ষ্মতা আর অর্থ পায় শুধু কারণ আমরা তাদের সঙ্গে পুরো মন দিয়ে জড়িয়ে যাও, কোনো চিন্তা, তুলনা বা অপ্রাকৃত আশা ছাড়াই। আনন্দ আসে তখন যখন তুমি পুরোপুরি উপস্থিত থাকো, সেটা বাহিরের পরিস্থিতির জন্য নয়, নিজের মনের সঙ্গত থাকার প্রতিফলন হিসেবে। ক্ষমা আর করুণা স্বাভাবিকভাবেই সেই মুক্ত অবস্থান থেকে বেরিয়ে আসে। যখন নিজের ফলাফল, স্বীকৃতি বা আশা থেকে লাগাম ছাড়ো, তখন মনেও অবিশ্বাস কমে যায়। অপমান আর ব্যথা দেখে নেওয়া হয়, মানা হয় আর ছেড়ে দেওয়া হয়। ভিতরে ধরে রাখা বা কাল্পনিক অন্যায়ের কারণে বড় করে তোলা হয় না। সম্পর্কগুলোর ধরন আর মান বদলায়, কারণ মনের ভাবনা আর থাকে না ঘাটতি, ভয়ের বা রক্ষার অবস্থায়। এপিক্টেটাস এই কথা বলেছিলেন, যদি কেউ তোমাকে কষ্ট দিতে পারে, বুঝতে হবে আসলে তোমাকে ক্ষতি করে না, সে ক্ষতি করে তোমার নিজের বিচার বুদ্ধি। হালকাভাবে কাজ করার মানে ন্যায় বা যুক্তিপূর্ণ প্রতিক্রিয়া না দেওয়া নয়, বরং এটা অহংকার ভিত্তিক প্রতিক্রিয়ার প্রভাব কমায়। এতে মন হালকা হয়, আত্মা বেশি মুক্ত হয়, আর সত্যিকারের ক্ষমতা আসে। যোগাযোগ বাড়ে। জীবনের প্রাকৃতিক চক্রগুলো, জন্ম, পরিবর্তন, বয়স, হারানো আর মৃত্যু, এখন আর ভয়ের কারণ বা প্রতিবন্ধকতা নয়। এসব ঘটনা নিরপেক্ষ দৃষ্টিকে স্পষ্টভাবে দেখলে ক্ষণস্থায়িতার সঙ্গে গভীর একটা মিলন ঘটে। আমরা জীবনের ওঠাপড়াকে শাস্তি বা পুরস্কার হিসেবে দেখি না, বরং বুঝি এটা একটা বিশাল ব্যবস্থার অটুট অংশ, যেখানে আমাদের ব্যক্তিগত ঘটনাগুলো বড় একটা ছন্দের অংশ। মার্কাস অরেলিয়াস এই ভাবনাটা খুব ভালোভাবে ধরেছিলেন যখন তিনি লিখেছিলেন, তুমি যেন যাবার মতো কাজ করো না। 10,000 বছর বাঁচো, মৃত্যুর ছায়া তোমার উপর ঝুলছে, যতদিন বাঁচো, যতদিন তোমার ক্ষমতার মধ্যে, ভালো হও। শেষের ভয় কমে যায় যখন আমরা বুঝতে পারি জীবনের পুরোটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে, আর প্রতিটি মুহূর্ত নিজেই যথেষ্ট। এই সূত্র মেনে নিলে শান্তি, স্পষ্টতা আর গভীর স্বস্তি আসে।
জীবনের চ্যালেঞ্জ, কষ্ট, হতাশা আর বিপর্যয়ও এই দৃষ্টিকোণ থেকে দেখলে তাদের প্রভাব কমে যায়। সংগ্রাম এগুলো আর ব্যক্তিগত ব্যর্থতা বা মহাজাগতিক শাস্তি হিসেবে দেখা হয় না, বরং এগুলোকে উপলব্ধি করা হয় যুক্তি, ধৈর্য এবং সদ্গুণ প্রয়োগ করার সুযোগ হিসেবে। স্টোয়িক ধৈর্য আসে সেই বুঝ থেকে যে নিয়ন্ত্রণ মনের মধ্যে, আর বাইরের জগৎ আমাদের ওপর নির্ভর করছে না। মুক্ত মন চ্যালেঞ্জকে শান্তভাবে গ্রহণ করে, সমস্যার থেকে বিকৃত না হয়ে শেখে এবং জীবনের সাথে পুরোপুরি যুক্ত থাকে। প্রতিটা বাধাই হয়ে ওঠে শিক্ষক, প্রতিটা ক্ষতি হয় দৃষ্টিভঙ্গির পাঠ, আর প্রতিটা সীমাবদ্ধতা হয় পথপ্রদর্শক। অন্তর্দৃষ্টির দিকে যাওয়া। শেষ পর্যন্ত স্টোয়িকদের মতো হালকা জীবনযাপনের শিল্প মানে কোনো অস্বীকার, উদাসীনতা বা পালানো নয়। এটা বাস্তবতাকে সচেতনভাবে গ্রহণ করা, প্রকৃতির নিয়মের সাথে মিল খাওয়া এবং জীবনের ঘটনার সাথে ইচ্ছাকৃত অংশগ্রহণ। যখন মন কোনো জোরপূর্বক অর্থবোধ বা ফলাফল নিয়ে আসক্ত থাকে না, তখন সে মুক্ত থাকে কাজ করতে, পর্যবেক্ষণ করতে এবং বিকৃতি ছাড়া অভিজ্ঞতা নিতে। সক্রেটিসের উপলব্ধি এখানেই প্রযোজ্য। অবিচারিত জীবন বাঁচার যোগ্য নয়। আমরা যখন গুরুত্ব, নিয়ন্ত্রণ এবং মূল্য সম্পর্কে আমাদের ধারণাগুলো পরীক্ষা করি, তখন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দিলে আমরা এমন এক স্বাধীনতা পাই যা সহজ এবং গভীর দুটোই। হাসি ঝরে পড়ে স্বাভাবিকভাবেই, ভালোবাসা হয়ে ওঠে উদার, ক্ষমা করা হয় আরও সহজ, আর সৌন্দর্যে প্রশংসা হয় আরও তীক্ষ্ণভাবে। মৃত্যু, পরিবর্তন আর অস্থায়িত্বকে আমরা জীবনে তাল মিলিয়ে চলার একটা অংশ হিসেবে দেখি, ভয় বা বিঘ্ন হিসেবে নয়। এই মুক্ত মনোভাব নিয়ে জীবনটা পুরোপুরি জোরালো আর কোনো কৃত্রিম অপেক্ষা ছাড়াই অনুভূত হয়। প্রতিটা শ্বাস, প্রতিটা অনুভূতি, প্রতিটা চিন্তা আর প্রতিটা মিথস্ক্রিয়া লক্ষ্য করা হয়, যত্ন নেওয়া হয় আর কৃতজ্ঞতা অনুভূত হয়। স্পষ্টতা, উপস্থিতি আর উদ্দেশ্যের সাথে কাজের মিল থেকে স্বাভাবিকভাবেই আনন্দ আসে। কাজ, সম্পর্ক আর দৈনন্দিন জীবনে মানে যোগ হয়, সেটা বাইরের কোনো চাপের জন্য নয়, বরং মনের পূর্ণ অংশগ্রহণের কারণে, যখন বাস্তবতা নিজের মতো করে এগিয়ে চলে। এভাবে স্টোয়িক পথ অনুসরণ করলে এমন এক স্বাধীনতা পাওয়া যায় যা দৃঢ় এবং টেকসই, ভয়ের, আবেগের বা জোরপূর্বক চাপের অপ্রয়োজনীয় বোঝা ছাড়াই জীবন্ত থাকার সামর্থ্য। এটা সেই যাত্রার চূড়ান্ত ফল, যেখানে প্রতিটি আগের ধাপ, আবেগ ছাড়ানো, প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ রাখা আর মুহূর্তের মধ্যে থাকা মিলিয়ে এমন একটা জীবন তৈরি হয় যা হালকা, মুক্ত আর গভীরতাপূর্ণ। তাই স্পষ্টতা আর উপস্থিতি নিয়ে হালকা জীবনযাত্রার পথে হাঁটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে ভার বহন করি তা প্রায়শই নিজের তৈরি। স্বাধীনতা, ধৈর্য আর আনন্দ কোনো দূরের পুরস্কার নয়, এগুলো আমরা খুঁজে পাই প্রতিটা মুহূর্তকে পুরোটা করে সচেতনভাবে উপভোগ করার মাধ্যমে। প্রতিটা শ্বাস, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা সম্পর্ক হয় আমাদের শক্তির প্রমাণ।